একটা ভালো ধারণা আমরা পেয়েছি এবং আমরা সার্কিট অ্যানালিসিস করেও দেখেছি, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই যুক্তিগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো, এই যে বুদ্ধিমান যন্ত্র বলি আমরা বা বুদ্ধিমান মানে কম্পিউটেশন সিস্টেমটাকে আমরা একটা বুদ্ধিমান ইলেকট্রনিক ব্যবস্থা বলি। এই বুদ্ধিগুলো কিন্তু আমরাই তার মধ্যে ইনডোর্স করি বিভিন্ন রকম লজিক গেট অথবা বিভিন্ন রকম কমান্ড, বিভিন্ন রকম প্রোগ্রাম ব্যবহার করে। এগুলো হচ্ছে তার একদম বেসিক জায়গা, যে তুমি কি বলছো, ও কিভাবে বুঝবে, ও কিভাবে ওটাকে প্রসেস করবে। কারণ ওর যে আমাদের যেমন একটা হিউম্যান ব্রেইন আছে, কম্পিউটারে তো হিউম্যান ব্রেইন না, ওটা ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি করা। সেই ইলেকট্রনিক যন্ত্রপাতি গুলো হচ্ছে মানে যে ধরনের যুক্তি ওই ডিভাইসে কাজ করার জন্য প্রয়োজন, সেই যুক্তিগুলোকে ডেভেলপ করা এবং তার অপারেশনাল দিকটাকে কনফার্ম করাই হচ্ছে তোমার যেটাকে আমরা বলি লজিক গেট। অর্থাৎ লজিক গুলো সে কিভাবে পাবে, আমি কি বললে সে কি বুঝবে। কারণ সে তো আমার কথা বা কমান্ড মানুষের মতো বুঝবে না, তাকে সিগন্যাল দিতে হবে, সিগন্যাল প্রসেসিং সে কিভাবে করবে। এইগুলো প্রাথমিক একদম ইন্ট্রোডাক্টরি লেভেল হচ্ছে লজিক গেট গুলো। তো আমরা এর মধ্যে অর এবং অ্যান্ড এই দুটো গেট আমরা দেখেছি। অর এবং অ্যান্ড গেটের তফাৎ হচ্ছে, অর গেটে হচ্ছে এ অর বি অর সি, অর্থাৎ যে কোনো একটা সত্য হলেই আউটপুট ট্রু বা ইয়েস। আর অ্যান্ড হচ্ছে সবগুলো রাইট হলে সে রাইট হবে, নাহলে রং হবে। সে কারণে অর গেটের ক্ষেত্রে আমরা অ্যালজেব্রিক সমীকরণটা লিখি প্লাস দিয়ে, অর্থাৎ ফর এক্সাম্পল y is equal to a plus b, a equal to 0, b equal to 1 হলেও y equal to 1, অর্থাৎ a or b হচ্ছে। এটা তোমরা ম্যাথমেটিক্স এর সেট থিওরির মধ্যে পড়েছো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়েছো, স্ট্যাটিস্টিক্স এ মানে প্রাথমিক স্ট্যাটিস্টিক্স যেটা পড়েছো তোমরা, সেখানেও এগুলো পেয়েছিলে সেট থিওরির ব্যবহার। তো অনেকটা লজিকটা অনেকটা ওরকম। আবার ভেবো না যে স্যার বলছি যে এটা সেট থিওরির মতো, তা বলছি না। আমি বলছি যে অর অ্যান্ড এগুলোর যে যুক্তিটা কিন্তু একই রকম। অর মানে এ অথবা বি, আর অ্যান্ড মানে হচ্ছে এ এবং বি। যেমন তোমরা সম্ভাব্যতায় এ অর বি পাওয়ার সম্ভাবনা কত, তখন তুমি করেছিলে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর যখন তুমি এ এবং বি একসাথে পাওয়ার সম্ভাব্যতা বের করবে, তখন হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আমি সেই কথা বলছি, অ্যান্ড হলে তখন গুণ হয়ে যায়, আউটপুটটা ইনপুট গুণন আকারে আসে। যাই হোক, তো অ্যান্ড এবং অর যদি আমাদের ক্লিয়ার হয় আজকে, তাহলে আমি শুরু করব নট গেট। তাহলে অ্যান্ড এবং কি তোমরা ক্লিয়ার বলছো আমাকে? জি স্যার, ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে স্যার, আগেও ধারণা ছিল তো। নট গেট মানে হচ্ছে এর ইনপুট একটি মাত্র আউটপুট। বুলিয়ান সমীকরণটা হবে y is equal to a ইনভার্টেড অর্থাৎ উল্টা। তার মানে এ যদি ফলস ওয়াই ট্রু হবে, এ যদি ট্রু হয় ওয়াই ফলস হবে। বিষয়টা এরকম। এরকম দেখো, লজিকটাকে আমরা এইভাবে দেখাই। এখানে একটা এই গোল্লাটা দেওয়ার মানে হচ্ছে উল্টা এক দিবে। এই জায়গায় ফর এক্সাম্পল এটা যদি 1, তাহলে 1 ইনভার্ট হলে 0 হবে, আর এটা যদি 0 হয় তাহলে 0 ইনভার্ট হলে 1 হবে। তার মানে আমরা এই টেবিলটাকে এভাবে লিখতে পারি, এটা হলো ট্রু টেবিল। ট্রু টেবিলটা এরকম, এটা যদি এ হয় এটা ওয়াই হয়, ওয়াই এর আউটপুট। তাহলে এ 0 হলে ওয়ান, এ 1 হলে ওয়াই 0। 1 মানে ট্রু, 0 মানে ফলস। তার মানে আমরা যেটা সার্কিটের মাধ্যমে দেখি তাহলে কি হয়, সার্কিটটা ভালো করে খেয়াল করো। এটা একটা এনপিএন ট্রানজিস্টর, বেস, এমিটার, কালেক্টর, এটা তোমার আউটপুট। এখন লক্ষ্য করো, যখন এ ইনপুট 0 ভোল্ট অবস্থায় থাকে তখন ট্রানজিস্টরটি কাট অফ অবস্থায় থাকে, যে কারণে আউটপুট হয় 5 ভোল্ট। সত্যি তাই, দেখো
তুমি এখান থেকে এখানে মেজার আউটপুটটা মেজার করো, আউটপুট মেজার করলে ফুল ভোল্টেজ আর আউটপুটে তুমি আউট পাচ্ছ। এই জন্য বলছি যে a ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 1 হবে। অন্যদিকে ইনপুটে যদি আমি 5 ভোল্ট দিই, ইনপুটের সঙ্গে যদি 5 ভোল্ট আমি যোগ করি, ট্রানজিস্টরটি অন হবে, যার ফলে সর্বাধিক কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে। তাই সম্পূর্ণ সাপ্লাই ভোল্টেজ VC ইকুয়াল 5 ভোল্ট আর এর আউটপুট মানে হচ্ছে যখন আমি এখানে ইনপুটে অর্থাৎ বেজে যদি আমি 5 ভোল্টের কানেকশনটা লাগিয়ে দিই, এটা তো গ্রাউন্ডে আছেই, তাহলে এই +5 ভোল্ট কানেকশনটা পেলে তখন পুরো ট্রানজিস্টরটা অন হয়ে গেল। অন হয়ে গেলে সার্কিটটা কমপ্লিট হয়ে কারেন্ট কিন্তু ফ্লো করবে এবং এখানে আড়াআড়ি ভাবে বলতে আর এর অ্যাক্রসে 5 ভোল্টের পটেনশিয়াল ড্রপ হয়ে যাবে। তো 5 ভোল্ট পটেনশিয়াল যদি এখানে ড্রপ হয়ে যায়, আমি আউটপুটে যে আউটপুট মানে হচ্ছে এখান থেকে গ্রাউন্ডের মধ্যে যে ডিফারেন্সটা বের করছি আমি, আউটপুট বলতে সেটা এখানে একটা কানেকশন দেখানো আছে, আরেকটা ধরে নেওয়া হচ্ছে যে বাকিটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স তুমি পাচ্ছ না, কেননা পটেনশিয়ালটা তার আগেই ড্রপ হয়ে যাচ্ছে কারেন্ট ফ্লো করার কারণে। কিন্তু যখন ইনপুট সার্কিটটা ওপেন ছিল অর্থাৎ 0 ভোল্টে ছিল, তখন কিন্তু এখানে এমিটার ওদিকে কালেক্টর, মাঝখানে বেজে কোনো ইয়ে নেই, কোনো পটেনশিয়াল অ্যাপ্লাই করা নেই, বিধায় ট্রানজিস্টর ছিল কাট অফে। ট্রানজিস্টর যদি কাট অফে থাকে, তাহলে আলটিমেটলি আর এর মধ্যে দিয়ে পটেনশিয়াল ড্রপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কারণে পুরো যে 5 ভোল্ট আমরা এখানে অ্যাপ্লাই করেছি, সে পুরো 5 ভোল্টটাই আমরা আউটপুটে হিসেবে পেতে পারি, কেননা এটার কোনো অপচয় হয়নি। কিন্তু যখনই কারেন্ট ফ্লো করবে, সার্কিট কমপ্লিট হয়ে যাবে, তখন আর এর অ্যাক্রসে এই 5 ভোল্ট একটা পটেনশিয়াল ড্রপ তৈরি হবে। পটেনশিয়াল যদি ড্রপ হয়ে যায়, কারেন্ট ফ্লো করে, তাহলে আলটিমেটলি আউটপুটে আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না। এই হচ্ছে এই ট্রানজিস্টর সার্কিটের অর্থ। বোঝা গেল? মাথায় ঢুকেছে জিনিসটা? তোমরা শুনতে পাচ্ছ নাকি? আবার সমস্যা হচ্ছে নাকি শুনতে? তোমাদের কি প্রবলেম হচ্ছে শুনতে আমাকে? জি স্যার, আদাব। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, সার্কিটটা বুঝতে পারলে তাহলে? এই সার্কিটটা কিভাবে আমার নট লজিককে এক্সপ্রেস করছে সেটা কি বুঝতে পেরেছো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? কিন্তু শুনতে পাচ্ছি তোমাদের কথা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? স্যার আমার এখানে একটু প্রবলেম ছিল মাইক্রোফোনে স্যার, আমি আবার কেটে দেওয়া জয়েন করলাম স্যার। আমি স্যার পুরোপুরি ক্লিয়ার হয়নি স্যার, আরেকটু স্যার একটু এক্সপ্লেইন করেন। তুমি যখন ইনপুট এ তে কোনো পটেনশিয়াল অ্যাপ্লাই করো নাই, লক্ষ্য করো, তোমার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু +5 ভোল্টকে আমি আউটপুট হিসেবে বলছি, তাহলে সিগন্যালটা +5 ভোল্টে কিন্তু সিগন্যালটা ইয়ে হবে তোমার, এই অন হবে কি ট্রানজিস্টর, ঠিক আছে?
অর্থাৎ ইনপুটে যখন আমরা +5 ভোল্টেজ যেহেতু বেস অ্যাপ্লাই করবো তখন সার্কিটটা কিন্তু অন হয়ে গেল, কালেক্টর কানেক্টেড আছে, গ্রাউন্ডের জায়গাতে আমরা তো জানি সার্কিট কানেকশনের নিয়ম কি, তাই না? এটা তো এর আর একটা প্রান্ত তো গ্রাউন্ডে আছে, সেই গ্রাউন্ডে যখন অ্যাপ্লাই করলে সার্কিটটা অন হয়ে গেল, অন হয়ে গেলে কানেক্টরে কারেন্ট ফ্লো করবে এবং কারেক্টর যখন ফ্লো করবে আর এর অ্যাক্রসে একটা পটেনশিয়াল ড্রপ হবে, তার অ্যামাউন্ট হচ্ছে 5 ভোল্ট। আমরা এখানে বলছি অ্যাকচুয়ালি এটা তো একদম ফাংশনালি অপারেশনাল কোনো সার্কিট এটা না, এটা একটা যৌক্তিক বিশ্লেষণ। তো যদি আউটপুটের পটেনশিয়ালটা যদি এখানে ড্রপ করে যায় তাহলে আলটিমেটলি আউটপুটের অ্যাক্রস আমি আর কোনো পটেনশিয়াল ড্রপ পাচ্ছি না, অর্থাৎ আউটপুট আমি পাচ্ছি না, আউটপুট এখানে চলে যাচ্ছে, কথাটার মানে হচ্ছে তাই। আর যদি আমি এতে কোনো প্রকার কোনো পটেনশিয়াল আমি অ্যাপ্লাই না করি তাহলে ট্রানজিস্টর তো নিজেই কাট অফে রয়েছে, কাট অফে থাকলে তো কোনো কারেন্ট ফ্লো করবে না, তখন তো পুরো +5 ভোল্ট আউটপুটে সেটা 5 ভোল্ট রয়ে গেছে, আমি তো সেটা ধরেও নি, সেটা কোনো কাজেও লাগেনি। এটাই বলা হচ্ছে যদি ইনপুটে যদি ইয়েস করা হয় অর্থাৎ অন করা হয়, এখানে যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, তাহলে আমরা আউটপুটে আলটিমেটলি আমরা কোনো পটেনশিয়াল পাবো না। আর যদি ইনপুটে কোনো ভোল্টেজ আমি অ্যাপ্লাই না করি, জাস্ট বায়াসিং এখানে ভিসিসি 5 ভোল্ট রয়েছে, তাহলে আউটপুট 5 ভোল্টই রয়েছে, এখানে আর কোনো অপচয় হওয়ার সুযোগ নেই বা কোনো দিক দিয়ে কারেন্ট করারও কোনো সুযোগ নেই, যেহেতু ট্রানজিস্টর কাট অফে রয়েছে, কারণ বেস যদি ডিসকানেক্ট থাকে তাহলে তো ট্রানজিস্টর কাজ করবে না। আর মানে কথাটি বলা হয় when the resistor is in cut off mode full applied voltage is your output, এটা এরকম। আর if transistor is on mode that means working mode, তখন পটেনশিয়াল ড্রপ হয়ে ট্রানজিস্টর কাজ করে কারেন্ট করার কারণে পটেনশিয়াল হয়ে যাচ্ছে এই কালেক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, যে কারণে আউটপুটে আমরা কিছু পাচ্ছি না। এই কথা মানে হচ্ছে স্যার পুরোপুরি বুঝছি স্যার এবার। মানে স্যার অপোজিট, আমার ইনপুটে যদি আমার সিগন্যাল থাকে আমি আউটপুট 0 পাবো, আর ইনপুট না থাকলে আমি আউটপুট 1 পাবো, সিগন্যাল পাবো। এটা হচ্ছে নট গেট, এর সমীকরণ হচ্ছে এটাই, অর্থাৎ ইনপুট মিথ্যা হইলে আউটপুট 1 আর ইনপুট ইয়েস হইলে এই হচ্ছে ট্রু টেবিল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সিম্বলটা হচ্ছে এরকম, অর্থাৎ ইনপুটের জন্য এই যে যেটা গোল, এটার কিন্তু মানে নেই, কিন্তু এটার মানে আছে, এই গোল্লাটার মানে আছে। এই গোল্লাটার মানে হচ্ছে ইনপুটের রেসপেক্টে আউটপুট হচ্ছে ইনভার্ট, উল্টা। এই গোল্লাটার অর্থ হচ্ছে তাই। আর যেটা ইয়েস থাকে ওটা কিন্তু এরকম অ্যাঙ্গেল না, এটা থাকে অন্যভাবে। দেখো এই দেখো এখানে কোনো গোল্লা নাই, আছে? এখানে কোনো সার্কেল নাই, আছে কি? না স্যার। আর এগুলোর কিন্তু কোনো মানে নেই, এটা হচ্ছে এখানে তুমি এটা না দিলেও কোনো সমস্যা ছিল না, এটা জাস্ট একটা বিন্দু বোঝানোর জন্য। এইখানে গোল্লা দেওয়ার মধ্যে অর্থ আছে, এখানে গোল্লা দেওয়ার মানে হচ্ছে এখানে যা দিবা এটা তার উল্টা পাস করবে, সেই সিম্বলটা আমরা ব্যবহার করলাম কোথায়? নট গেটেড। নট গেটের ক্ষেত্রে এইখানে। এবং গেটগুলোর জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের মধ্যেও কিন্তু তফাৎটা খেয়াল করতে হবে, ভালো করে দেখো। অ্যান্ড গেট দেখো, অড স্ট্রাকচার কিন্তু খেয়াল রেখো, এ অর সি তার স্ট্রাকচার হচ্ছে একরকম, সবগুলো ট্রু হলে ট্রু, না হলে ফলস, সেটার স্ট্রাকচার হচ্ছে এরকম। আর নট হলে ইয়েস, হলে নো, নো হলে ইয়েস, তার স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তুমি একই রকম সিম্বল দিয়ে সবগুলাকে বোঝাতে পারবে না, এটা কিন্তু রিকমেন্ডেড সিম্বল। আর এটা গতদিনও বলেছি যে লজিকটাকে আমরা এক্সপ্রেস করি সেটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান সমীকরণ বলি লজিক গেটের জন্য।
আমরা এইভাবে লিখি আর কি। তারপরে নট গেটের সার্কিটটা আমরা পড়লাম এই। এবার এরই সাথে আরেকটা গেট আছে, এটা একটু মজার জিনিস, সেটা একটু আলোচনা করে দিই। বাবল গেট, নট যুক্ত অর্থাৎ ইনভার্টেড ইনপুট বিশিষ্ট গেট হলো বাবল গেট। আমরা যেটা এই চিত্রের মাধ্যমে আমরা দেখছি, এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার অ্যান্ড গেটের স্ট্রাকচার। তাহলে এটা নট, এটা নট, এটা অ্যান্ড হয়ে আউটপুট হলো। দুটো নট গেট, এটা একটা নট গেট, এটা একটা নট গেট, সেই দুটোর ইনপুট একসাথে হয়ে এটা অ্যান্ড গেট হলো, তারপর আউটপুট। এটাকে আমরা বলছি ইনভার্টেড ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট, এটাকে বলা হয় বাবল গেট। তুমি এই জিনিসটাকে এত বড় করে না একে সরাসরি ভাবে আঁকতে পারো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এর যুক্তি যদি ট্রু হয় তাহলে সে ট্রু, আর না হলে যে কোনো একটা ফল করলো, মানে ফলস হলে আউটপুট ফলস। দেখো এভাবে এখানে কিভাবে কাজ হচ্ছে বাবল গেটের ক্ষেত্রে। তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ যদি ট্রু হয় তাহলে এর আউটপুট ফলস, তাহলে ওর ইনপুট কিন্তু ফলস ঢুকছে। দেখো, কারণ এর আগে ওই গেটে কিন্তু তার নিয়ম অনুযায়ী ওকে ইনপুটটা দিচ্ছে অ্যান্ড কে, এখান থেকে অ্যান্ড শুরু, তার আগে কিন্তু একটা কাজ হয়ে আসছে। তাহলে এ যদি ট্রু হয় এটা ফলস, বি যদি ফলস হয় এটা ট্রু, আলটিমেটলি আউটপুট ফলস। কারণ অ্যান্ড এর ধর্ম হচ্ছে তার যে দুটো ইনপুট ঢুকবে দুটোই যদি ইয়েস হয় তাহলে সে ইয়েস হবে। মজার জিনিস কিন্তু খেয়াল করো। আবার এ যদি ট্রু হয় তাহলে এটা ফলস, সরি, এ যদি ফলস হয় এইটা ট্রু, বি যদি ফলস হয় এটা ট্রু। তাহলে মজার জিনিস হচ্ছে যে এখানে এ আর বি দুজনেই ফলস হলে তখন আউটপুটটা ট্রু হবে। কারণ এরা দুজন ফলস হলে এখানে ইনপুট ঢুকছে ট্রু, কারণ এটা ইনভার্টেড। তাহলে এটা ফলস হলে এখান থেকে ট্রু ঢুকলো, এটা ফলস হলে এখান থেকে ট্রু ঢুকলো, এই দুইটাই ট্রু হওয়াতে আউটপুট ট্রু হবে। মাথায় ঢুকলো? জি স্যার, বুঝতে পারছি। এগুলো ছোট ছোট জিনিস কিন্তু পরীক্ষাতে আসে, আর পরীক্ষাতে এলে আমরা অনেক সহজ মনে করে অনেক সময় জিনিসগুলোকে ওভারলুক করে যাই, বাট ঠিকই পরীক্ষা হলে অনেক সময় কনফিউশনের কারণে হয়তো ভুলটাই লিখে আসি। বি কেয়ারফুল। তারপরে আসছো নর গেট। নর হচ্ছে তোমার নট এবং অর মিলে নর। এক মানে ওখানে নট এর একটা অপারেশন থাকবে আর অর এর অপারেশন থাকবে, এই দুটো অপারেশন মিলে হচ্ছে নট। তাহলে অর এর অপারেশনের জন্য স্ট্রাকচারটা এরকম, আর নট এর অপারেশনের জন্য এখানে একটা সার্কেল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এবার দেখো কি হচ্ছে। নর মানে ও চলবে নটের রেজাল্টে, কিন্তু ওই ইয়ে হবে অরটা সে কাউন্ট করবে। কিরকম? এ অর বি অর সি যতগুলো আছে এন সংখ্যক ইনপুট সবগুলোর ইয়েটাকে সে ফলো করবে, করে সাম করবে। ওয়াইটা হবে তাদের সাম। কেন সাম? কারণ একটা হলো সমস্যা নেই। যেমন দেখো এখানে যদি এ বি সি আপ টু এন পর্যন্ত সবাই যদি ট্রু হয় তাহলে ফলাফল ফলস হবে। তার কারণ এদের যোগফলের ইনভার্ট, এদের যোগফলের ইনভার্ট। আমি আবার বলছি, ধরো a is equal to 1, তাহলে তার আউটপুট হবে 0। তাহলে a equal to 1 লিখো,
বি ইকুয়াল টু 1 লিখো, সি ইকুয়াল টু 1, তারপরে কিছু 0 লিখো, কিছু 1, আলটিমেট রেজাল্ট তো হবে 1, কারণ আমরা লজিক বলছি। এমন তো না যে 1 আর 1 যোগ করে 2 লিখবো, সেটা তো লিখতে পারবো। তাহলে একটু তাকাই আমরা কি লিখি। এখানে 3টে ইনপুট দেওয়া হয়েছে, a0, b0, c0, তাহলে সামেশন হচ্ছে 0, তাহলে 0 ইনভার্ট করলে y ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ নট গেটের প্রিন্সিপাল অনুযায়ী আসবে। আর আউটপুটের টোটাল রেজাল্টটা লিখতে হবে অর গেটের নিয়ম অনুযায়ী। অর গেট যেমন y ইকুয়াল টু a প্লাস b প্লাস c, আর নট গেট মানে তার ইনভার্ট। ক্লিয়ার? তাহলে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, c 0 মানে তিনজনের যোগফল 0, তাহলে 0 ইনভার্ট মানে 1, a0, b0, c1, তাহলে যোগফল 1, 1 এর ইনভার্ট মানে 0, a0, b1, c0, যোগফল 1, 1 এর ইনভার্ট মানে 0, তারপরে a1, b0, c0, যোগফল 1, 1 এর ইনভার্ট করলে 0। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর সার্কিটটা দেখো একটু দেখি, দেখো তুমি এখন বুঝছো কিনা। দেখো একদম একই রকম, এ এবং বি তে যদি কোনো সিগন্যাল না থাকে, এতেও কোনো সিগন্যাল নেই, বিতেও সিগন্যাল নেই, মানে ট্রানজিস্টর দুইটাই কাট অফ। তো যদি কাট অফ হয় ফুল, ওই সেই নট গেটের মতো আউটপুটটা আমি পেয়ে গেলাম, এখানে আউটপুট 5 ভোল্ট আমি পেয়ে গেলাম। যদি আমি এ তে 5 ভোল্ট অ্যাপ্লাই করি, বি তে দিলাম না, তাহলে এ ট্রু, বি ফলস। এ ট্রু হওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ্য করো এই Q1 ট্রানজিস্টর কিন্তু চলে আসছে তোমার অপারেশনে, আর Q2 বেজে কোনো কানেকশনে, অর্থাৎ Q2 টা অপারেশনে আসছে না, বাট সার্কিট কিন্তু চলছে। দেখো তোমার সার্কিট কিন্তু বসে নেই, সার্কিট কিন্তু চালু হয়ে গেল। তো চালু হয়ে গেলে আলটিমেটলি এই যে Q1 এ কারেন্ট চলছে গ্রাউন্ড পর্যন্ত, তার মানে পটেনশিয়াল ড্রপ হয়ে গেল, আউটপুট 0। A1 কাট অফ, এ কাট অফ, বি রান করলো, বি তে দিলাম আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, তখন Q1 কাট অফ, Q2 অন, Q2 অন হলে এই কারেন্ট ফ্লো শুরু করলো। ড্রপ, আউটপুট 0। তুমি দেখো 1 0 হয়, তাহলে আমি একটা আউটপুট পাচ্ছি। আর এ বা বি উভয়ে অন হলেও যা হচ্ছে, উভয়ে একটা অন হলেও একই ঘটনা ঘটছে। তো এর মতো অবস্থায় আমাদের আমাদের এই লজিকটা কমপ্লাই করছে, অর্থাৎ a0, b0, 1, a0, b1, 0, a1, b0, 0, a1, b1, 0। ওকে, দেখো সার্কিটটা ভালো করে বুঝতে পারো কিনা। স্যার এখানে ভোল্ট পাওয়া না পাওয়ার সাথে সম্পৃক্ত স্যার। এটা এই সার্কিটটা এমন কি? মানে কখন ভোল্ট পাবো, কখন ভোল্ট পাবো না। স্যার হ্যালো? দেখো তো এবার তোমরা এই সার্কিটটা বুঝো কিনা, আমি তো অনেকগুলো বোঝালাম, তোমরা দেখি নিজে নিজে বুঝো কিনা।
বলতে হলো 500 ড্রপ থাকলে তখন আমি পত্রমতে চাই G22 ক্লিয়ার হয়েছে? আগের সার্কিটের সাথে এই সার্কিটের তফাৎ কি বলতো? স্যার আগের সার্কিটে আপনার ২ টা ইনপুটই A এবং B দুটোই আলাদাভাবে দেওয়া ছিল। আর এটা এক পয়েন্টে মিলিত হয়েছে স্যার। গুড, এটা একটা ভালো অবজারভেশন। আরো একটা অবজারভেশন আছে। আগের সার্কিটে কি বেস বায়াসিং কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল? সেলফ বায়াসিং সার্কিট ছিল এটা? হ্যাঁ, ছিল। সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎ বাবা, এগুলো খেয়াল করতে হয়। আচ্ছা, এখানে বেস বায়াসিং এর কোনো ব্যবস্থা আছে? শুনতে পাচ্ছ না? জি স্যার পাচ্ছি। স্যার নাই স্যার এখানে নেই। তফাৎ বুঝতে পেরেছো? জি তাহলে স্যার। এখানে সমস্যাটা মানে তফাৎটা হলো কিভাবে সেটা দেখ। তফাৎটা হচ্ছে তোমার এই যে প্লাস ভিসিসি ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করেছে। যদি এখানে কোনো প্রকার পটেনশিয়াল তুমি অ্যাপ্লাই না করো, D1 এবং D2, যখন তুমি অ্যাপ্লাই করবে না তখন কি অবস্থা হবে? মানে A তে 0, B তে 0। তাহলে এস পয়েন্টটা কিন্তু এই সাপ্লাই ভোল্টেজের রেসপেক্টে পজিটিভ। তার মানে D1 এবং D2 কে যেভাবে লাগানো হয়েছে দুজনেই কিন্তু এই সাইডে পজিটিভ পাচ্ছে। পাচ্ছে তো? জি স্যার। এই সাইড পজিটিভ পাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে এনপিএন ট্রানজিস্টর হলে এই মানে অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে এস বিন্দুটা পজিটিভ হচ্ছে, কারণ এই পটেনশিয়াল যে পটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে তার কারণে। কেমন? তাহলে এখন তুমি যদি পটেনশিয়াল ডিফারেন্সটা নাও, ব্যাখ্যাটা ওরা কিভাবে দিল, যখন এ ও বি উভয় ইনপুট কিংবা এ বা বি ইনপুট 0 অবস্থায় থাকে তখন যথাক্রমে ডায়োড D1 D2 উভয় কিংবা ডায়োড D1 বা D2 ক্রিয়া করবে। 0 অবস্থায় থাকার মানে কি? সার্কিটটা কমপ্লিট হয়ে কারেন্টটা অর্থাৎ D1 এর মধ্য দিয়ে বা D2 এর মধ্য দিয়ে, যদি এখানে কোনো আর বাড়তি কোনো পজিটিভ কিছু দেওয়া না থাকে,
তাহলে সার্কিটটা কমপ্লিট হয়ে এটা তখন ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তো ফরওয়ার্ড বায়াস হলে সে কারেন্ট পাস করবে, এই কথাটা বলছে। কিন্তু ট্রানজিস্টরটি কাজ করবে না। কেন কাজ করবে না? স্যার ট্রানজিস্টর মধ্যে তো ভোল্ট যাওয়ার আগে তো স্যার এখান থেকে বের হয়ে যাচ্ছে ভোল্টেজ। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ট্রানজিস্টর যদি কাজ না করে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স দিলে আউটপুটে তুমি ফুল পিকটাই পাচ্ছ। তুমি ফুল এখন মেজার করলে ফুল আউটপুটটা পাবে 5 ভোল্ট। কিন্তু যদি তুমি যে কোনো একজনকে, এখানে তুমি যদি যে কোনো একজনকে ইয়ে করো, এখানে 0 ভোল্ট এবং নেগেটিভ বা গ্রাউন্ডের মধ্যে একটা তফাৎ, থিমেটিক তফাৎ রয়েছে। তার কারণ হচ্ছে যে তোমার তোমাকে পটেনশিয়াল ডিফারেন্সটা তো মেজার করতে হবে আউটপুটের। ইনপুট আর আউটপুটের যে পটেনশিয়াল ডিফারেন্স তুমি বের করবে, এটা আউটপুট মানে কি? এটা একটা পটেনশিয়াল ডিফারেন্স। ইনপুট মানে কি? এখন একটা সিগন্যাল আমি দিব, এগুলোর মানে হচ্ছে তাই। এখন আমি আউটপুটটা নিব হচ্ছে ওয়াই এবং এর মধ্য দিয়ে, তোমার কি বলে, গ্রাউন্ডের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি কাউন্ট করব। তাহলে যদি ট্রানজিস্টর কাজ না করে, ট্রানজিস্টর কাজ না করলে কিন্তু আমার ভোল্টেজ ড্রপ লস হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি ফুল আউটপুট ডিফারেন্সটা আমি পাচ্ছি এখানে। ও যদি কাজ না করে, অর্থাৎ কারেন্ট যদি পাস না করে, তাহলে তো পটেনশিয়াল ড্রপ হয়ে আমার পটেনশিয়াল অপচয় হওয়ার কোনো কারণ তৈরি হচ্ছে না। কথাটা বুঝো নাই? ও যখন সার্কিট যখন কমপ্লিট হবে তখনই না কারেন্টটা ফ্লো করবে। সার্কিট যদি কমপ্লিট হওয়ার আগেই পটেনশিয়াল কি জিরোতে পৌঁছে যায়, তাহলে আলটিমেটলি জিরো থেকে সোর্স পর্যন্ত যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই তো আমরা আউটপুটে পাচ্ছি, ঠিক না? জি স্যার। কিন্তু যখন এ বা বি উভয়টিতে আমি 5 ভোল্ট দিচ্ছি বা এ কে অথবা বি কে দিচ্ছি, তখন কিন্তু একটা কাট অফ হয়ে যাচ্ছে। হয় ডি, এ এবং বি উভয় ইনপুটে 5 ভোল্ট দেওয়া হয়, তখন কি হবে? কোনো ডায়োডে কাজ করবে না। কিন্তু যদি যে কোনো একটাকে আমি ওপেন রাখতাম, তাহলে কিন্তু ঘটনাটা ঘটতো প্রথম যেটা বর্ণনা করলাম সেটা, অর্থাৎ হয় দুটোই যদি 0 ভোল্ট হতো তাহলেও আমি আউটপুটে ফুল পিক পাচ্ছি, একটা হলেও সার্কিট কমপ্লিট হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারণে আমি আউটপুটে ফুল পিক পাচ্ছি, যে কোনো একটা হলো। কিন্তু দুটোই যদি 5 ভোল্ট দিই আমি, তাহলে D1 এবং D2 কেউই কারেন্ট ফ্লো করবে না। সেক্ষেত্রে পুরো সার্কিট কমপ্লিট হয়ে ট্রানজিস্টর তখন কাজ করতে শুরু করলো এবং আলটিমেটলি এটা গ্রাউন্ডে চলে যাচ্ছে। গ্রাউন্ডে যদি চলে যায়, এখানে পটেনশিয়াল ড্রপ, আলটিমেটলি আমার আউটপুট জিরো, আউটপুট আমি কিছুই পাচ্ছি না। এটা লিখেছে দেখো, এক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজের কারণে এস বিন্দু পজিটিভ অবস্থার দরুন ট্রানজিস্টরটি সক্রিয় হবে ও এটি দিয়ে সাপ্লাই ভোল্টেজে গ্রাউন্ডে গমন করবে, যার ফলে আউটপুট ওয়াই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তাহলে ইকুয়েশনটাও নিশ্চয়ই বুঝতে অসুবিধা হওয়ার কথা না? একটা হচ্ছে জল গেট এক্স ও আর, এটা একটু মানে হালকা পিকুলিয়ার টাইপের। কিরকম? এটাকে একসাথে আমরা বলি এক্সক্লুসিভ অর গেট বা এক্স ও আর জর। আমি এভাবেই বলতাম স্টুডেন্ট লাইফে, এটাকে এইভাবে লেখা হয় এ বি ইনভার্ট প্লাস এ ইনভার্ট বি, অর্থাৎ এ বি ইনভার্ট। এটা হচ্ছে একটা নট গেটের সাথে প্রোডাক্ট, এটা হচ্ছে তার বিপরীত, এটা নট গেটের সাথে এটা প্রোডাক্ট, এর যোগফল হচ্ছে আউটপুট। এটাকে গোল্লাবি দিয়ে লেখা হয়, এর মানে হচ্ছে এইটা, এবং গেটটার চেহারা হচ্ছে এরকম। তাহলে আমরা কি বুঝবো? দেখো, এখানেও কিন্তু একটু খেয়াল করতে হবে। এটা পিকুলিয়ার বললাম এই জন্য, দুটো ট্রু হলেও আউটপুট ফলস, আবার দুটো ফলস হলেও আউটপুট ফলস। শুধুমাত্র একটা ট্রু একটা ফলস হলে তখন আউটপুট ইয়েস হবে।
তো এটাকে আমরা কিভাবে, এটাকে যদি আমরা একটু অ্যাম্পলিফাই করে দেখাই, কিভাবে দেখাতে পারি? এই গেটটার মানে হচ্ছে এইটা, এই দেখো, এটা একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড এর মধ্যে একটা হচ্ছে নট ইনপুট আর একটা নরমাল, আবার এর সাথে ট্যাগ করা হচ্ছে এর জন্য ওইটা নট, এইটা নরমাল। দেখ, আমি বি দেখাচ্ছি, বি এর ক্ষেত্রে কিন্তু বি, আর এর ক্ষেত্রে হচ্ছে বি ইনভার্ট, এর ক্ষেত্রে এ, আর এর ক্ষেত্রে হচ্ছে এ ইনভার্ট। এরা গিয়ে তখন একটা অর গেটে ঢুকছে, এই অর গেটে গিয়ে যোগ হচ্ছে, যোগ হয়ে আউটপুটটা দিচ্ছে। ক্লিয়ার? তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে দেখো, এটার আউটপুট হচ্ছে এ বি ইনভার্ট, এর আউটপুট, আর এর আউটপুট হচ্ছে এ ইনভার্ট বি। এরা দুজন যোগ হচ্ছে এখানে গিয়ে, কারণ অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর যোগ করার পরে আমি আউটপুটটা পাচ্ছি। যদি বি ওয়ান হয়, এ ওয়ান হয়, বি ওয়ান হলে ইনভার্ট হলে জিরো, তাহলে জিরো ইন্টু জিরো, জিরো। যদি এ জিরো হয়, বি জিরো হয়, তাহলে এ জিরো বি জিরো হলো ওয়ান হলো লাভ নেই, জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো, তাহলে দুটো জিরো হলো জিরো। কিন্তু যদি একটা জিরো একটা ওয়ান হয়, যেমন ধরো এ যদি ওয়ান হয় আর বি যদি জিরো হয়, বি জিরো ইনভার্ট করলে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। উল্টাটা মনে করি, এ হচ্ছে ওয়ান, বি জিরো, সরি, এ হচ্ছে জিরো, বি ওয়ান, তাহলে এখানে জিরো ইন্টু জিরো জিরো, এ জিরো ইনভার্ট ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, তাহলে ওয়ান। এটাকে আমরা এভাবে লিখি, এ প্লাস গোল্লা বি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আগামী দিন আমরা এখান থেকে শুরু করব এক্স নর গেট, আর কি মানে এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ নর গেটটা থেকে শুরু করব। আর তোমরা এই পর্যন্ত একটু ক্লিয়ার করো। দেখো, আমি আবারও বলছি, গল্প আকারে ফাংশনালি আমরা পড়লাম ঠিকই, কিন্তু এর মধ্যেও জটিলতার জায়গা রয়েছে। সেটা হচ্ছে, তুমি যদি কাগজ কলম ধরে এই লজিক গুলো স্যার যেমন গল্প আকারে পড়লাম, তোমার মাথায় যদি গল্প আকারে না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে কোনো সময় তুমি কনফিউশনে পড়ে যাবে।